কিরণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র গোসলখানায় ঢুকে পড়ল। কিরণ সরু চোখে তাকিয়ে আছে। রুদ্র গোসলখানা থেকে বের হওয়ার আগেই কিরণ ভার্সিটিতে চলে গেল। এসব নিয়ে আর কথা হলো না রুদ্রের সাথে। ফোন রেখে অরুণী বিছানায় গুটিসুটি মেরে বসে রইল। রুদ্রের বলা কথাগুলো আবার ভাবছে। অরুণীর কান্না পাচ্ছে আবার। এর ভিতর সেলিনা আহমেদ অরুণীর রুমে আসে। অরুণী চোখে মুখের অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করে। সেলিনা আহমেদ এসেই বলল, তোর কলেজে না গিয়ে আবার চলে আসলি কেন? শরীর খারাপ লাগছিল। সেলিনা আহমেদ অরুণীর কপালে হাত দিয়ে বলল, কই, জ্বর তো কিছু আসেনি, কি হয়েছে? অরুণীর এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না। তীব্র বিরক্তি নিয়ে বলল, মাথা ব্যথা করছিল খুব, ঔষধ খেয়েছি, কমে যাবে আস্তে আস্তে। যাও এখান থেকে, কথা বলো না। সেলিনা আহমেদ কিছুক্ষণ বসে থেকে চলে গেল। রুদ্রের বলা কথাগুলো অরুণীর কানে বাজছে শুধু। ফোনটাও কেটে বন্ধ করে রেখেছে। একটু ভালো করে কথা বলেও যদি ফোন রাখতো তাহলে অরুণী ওসব খারাপ আচরণের কথা ভুলে যেত। এমন কাঠখোট্টা কেন রুদ্র? নির্লজ্জ বলতেও ছাড়ল না। কয়েকদিন পেরিয়ে গেলেও অরুণী ফোন দিল না আর। বাসস্ট্যান্ডেও যায় না এখন, কারোর সাথে তেমন কথাও বলে না। টানা 15 দিন ধরে এক পড়া পড়িয়ে চলেছে পিয়াস। পিয়াস বেশ বিরক্ত। 16 দিনের মাথায় অরুণীকে পড়াতে আসা বন্ধ করে দিল। সেলিনা আহমেদ রেগে মেগে বলল, আমি বুঝি না ভেবেছিস? তুই ইচ্ছে করে জ্বালিয়েছিস ছেলেটাকে। কত মেধাবী স্টুডেন্ট, আর তুই পড়া বুঝিস না? অরুণী সোজা সাপটা উত্তর দেয়, না, বুঝি না। শাহিদ আহমেদ আর সূর্য বরাবরের মতো হতাশ। শাহিদ আহমেদ চেঁচিয়ে বাসা মাথায় তুলেছে এই নিয়ে। অরুণী চুপচাপ রুমে বসে রইল। কয়েকদিন সূর্যের সামনে পড়ল না। রুদ্রকে ফোন দেয় না প্রায় 15 দিন ধরে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অরুণী। রুদ্র একবার ফোন দিলে কি হতো? রুদ্র শুধু বিরক্তই হয়েছে, আর কিছু না। অরুণী ভাবল রুদ্রের টাকাটা ফিরিয়ে দিতে হবে। এখন আর লুকোচুরি খেলে কী লাভ? হঠাৎ একদিন রুদ্রের কাছে ফোন দিল অরুণী। রুদ্রের ওপর তীব্র অভিমান অরুণীর। এই অভিমানের কথা রুদ্র জানবে না কখনো। অনেক দিন পর ফোন দিয়ে অরুণীর কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আগের মতো চঞ্চল গলায় কিছুই বলল না। রুদ্র ফোন তুললেই বলল, অকারণে ফোন দিইনি, খারাপ আচরণ করবেন না প্লিজ। রুদ্র হেসে বলল, অনেক পরিবর্তন দেখছি, এটা ভালো না। খারাপ আচরণ করব না, বলো। মিস করেননি আমায়? রুদ্র উত্তর দেওয়ার আগেই অরুণী আবার বলল, দুঃখিত, অবান্তর প্রশ্ন করে ফেললাম। আপনার টাকাটা ফেরত দিতে চাচ্ছি, বাসায় দিয়ে যাব। রুদ্র বেশ অবাক হয়ে বলল, আমার সামনে আসবে, চড় দেই যদি। ইচ্ছে হলে দিয়েন চর, বাসায় গিয়ে দিয়ে আসলে সমস্যা হবে। টাকাটা আমার লাগবে না। সরি আমি সব কিছুর জন্য, তবে বিশ্বাস। সরি আমি সব কিছুর জন্য, তবে সত্যি আপনার আমি ভালোবেসেছি। আর 2000 টাকা আমার একদিনের হাত খরচও না। আপনার টাকা ফেরত দিব না, এটা কোনো কথা? বাহ, ধনির দুলালি দেখছি। রুদ্র টাকা ফেরত নিতে চায়নি। কেন চায়নি নিজেও জানে না। শেষ পর্যন্ত ফেরত নিতে স্বীকার হলো। অরুণী ওর কলেজের সামনে আসতে বলল। রুদ্রও রাজি হলো। অরুণী ফোন রাখার কথা বললে রুদ্র জিজ্ঞেস করলো, তোমার নামটা? নামটা না হয় না জানাই থাক। রুদ্র হেসে বলল, আচ্ছা শুনো, তুমি সবসময় চঞ্চলই থেকো। এভাবে একটু ভালো লাগছে না তোমায়। সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। রুদ্রের এই কথাটুকুতে অরুণীর মনে প্রশান্তির বাতাস বয়ে গেল যেন। প্রত্যুত্তর করল না অরুণী। রুদ্র আবার বলল, কলেজের নাম আবার ভুল বলনি তো? না। অরুণী আর কিছু না বলে ফোন রেখে দিল। অরুণীর কথা মতো রুদ্র পরের দিন সকালে কলেজের সামনে যায়। 8:30টায় আসতে বলেছে অরুণী। রুদ্র একদম 8:30টায় যায় সেখানে। 8:45 বেজে গেলেও অরুণীর দেখা মিলল না। এভাবে গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে রুদ্রের খানিক বিরক্ত লাগলো। বারবার কবজিতে দেওয়া ঘড়িটার দিকে তাকাচ্ছে। তাহলে আজও কি মেয়েটা রুদ্রকে মিথ্যে বলল? এই চিন্তাটা রুদ্রের
রুদ্রের মাথায় ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে রুদ্র অরুণীর নামও জানে না যে কারো কাছে জিজ্ঞেস করবে। কলেজের পাশে চায়ের দোকানে বসলো রুদ্র। রুদ্রের মেজাজ বিগড়ে যাচ্ছে। 9:30 বেজে গেল। রুদ্র অরুণীর ফোন নম্বরে কল করে দেখলো ফোন সুইচ অফ। কালকে রাতে অরুণীর কথা শুনে রুদ্রের কোনো কারণে মনে হয়নি যে অরুণী ওকে আবার বোকা বানাতে কলেজের সামনে আসার কথা বলেছে। রুদ্রের শরীরের শিরায় উপশিরায় রাগ উপচে উঠেছে। কিছুক্ষণ পর রুদ্র বুঝতে পারল আবার মিথ্যা বলা হয়েছে ওকে। রাগে রুদ্রের চোয়াল শক্ত হয়ে আসছে, শরীর গিরগির করছে। রুদ্র ভেবেছিল মেয়েটার অবশেষে চৈতন্য হয়েছে, কিন্তু না, এভাবে একটা মানুষ মিথ্যা বলতে পারে? রুদ্রের বুঝে আসছে না। অরুণীর কথা বিশ্বাস করে এখানে আসার অপরাধে রুদ্রের নিজের কান ধরে উঠবোস করতে ইচ্ছে হচ্ছে। রুদ্র শুধু ভাবছে জীবনে যদি কখনো ওই মেয়ের সাথে দেখা হয় কানের পর্দা ফাটিয়ে দিবে। 1 মাস কেটে গেল। রুদ্র ওই টাকার কথা ভুলতে বসেছে, সাথে অরুণীর কথাও। এই 1 মাসে অরুণীর ফোন থেকে একবারও কল আসেনি, না এসেছে মেসেজ। টাকা পাইনি এই নিয়ে আফসোস নেই, কিন্তু একটা মহা বিপদ থেকে রক্ষা পেয়ে রুদ্র হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এত সব মিথ্যা বলেছে অরুণী, সেই ক্ষোভ রুদ্রের মন থেকে একদম মুছে যায়নি। জীবনে যেখানে বসেই অরুণীর সাথে দেখা হোক কানের পর্দা ফাটিয়ে দিতে ভুল করবে না। অন্যদিকে রুদ্র ভেবেছিল অরুণী আবার ফোন দিবে কিংবা মেসেজ করবে, এভাবে একদম উবে যাবে রুদ্র সেটা ধারণা করেনি। হঠাৎ একদিন রুদ্রের মনে হলো মেয়েটার বিষয় দারোয়ানের কাছে আবার জিজ্ঞেস করবে। দারোয়ান কেন এই বিল্ডিংয়ে একটা মেয়ে মানুষ ঢুকতে দিয়েছে? এত সব কিছুর পরেও রুদ্রের মনের কোনো এক কোণে ক্ষীণ একটা আফসোস থেকে গেল, অরুণীর সাথে দেখা না হওয়ার আফসোস। দারোয়ানের কাছে রুদ্র জিজ্ঞেস করলো, যেই মেয়ে একদিন আপনার কাছে আমার জন্য চিঠির খাম দিয়ে গেছে, সেই মেয়ে যে 2 দিন বাসায় ঢুকেছে, সেটা কি আপনি দেখেননি? কার্তিক কর্মকারের আত্মীয় সেখানে দারোয়ান ঢুকতে না দেওয়ার কে? এই কথাটা তো রুদ্রের কাছে বলতে না করেছে অরুণী। এর থেকে বড় ব্যাপার হলো অরুণীর থেকে টাকা খেয়েছে দারোয়ান। সেখানে রুদ্রের কাছে এসব কিছু বলা প্রশ্নই আসে না। দারোয়ান বলল, কি কেমনে ঢুকছে বাসায়? ওই দিন তো গেট পর্যন্ত আইছিল। কিভাবে ঢুকেছে সেটা আমি জানবো কিভাবে? সেটা তো জানবেন আপনি দারোয়ান কাকা। আমার কিন্তু আপনাকে সন্দেহ হচ্ছে। দারোয়ান অবাক হওয়ার ভান করে বলল, এইটা আবার কেমন কথা কইলা বাজান? আমি তো মাঝে মাঝেই এদিক দিয়ে ওদিক দিয়ে যাই, কোন ফাঁকে ঢুকে পড়ছে আমি কমু কেমনে? দারোয়ানের কাছ থেকে কিছুই জানা গেল না। আমজাদ হোসেনের বাসায় গিয়ে তারা খাওয়ার ডাকটা রুদ্রের চলে গিয়েছিল, কিন্তু ফের আবার কলেজের সামনে গিয়ে বোকা হয়ে এসে সেই ডাকটা দ্বিগুণ হয়ে গেছে। রেস্টুরেন্টে বসে খেতে খেতে রুদ্র কিরণকে বলল, এই সেই ঐতিহাসিক রেস্টুরেন্ট যেখানে 2000 টাকা ধার নামক এক যুদ্ধের ঘোষণা হয়েছিল। কিরণ হেসে বলল, মেয়েটার তো এখন কোনো খোঁজই নেই। আমি তো ভেবেছি প্রেম হয়ে যাবে। রুদ্র উপেক্ষাপূর্ণ গলায় বলল, বলেছিলাম না ওসব ভালোবাসা টালোবাসা সব ফাইজলামি। মেয়ে মানুষ চেনে আছে। তোর কথা মতো লাই দিলে এতদিন আমি আরেকটা ছ্যাঁকা খেতাম। শেষ পর্যন্ত টাকাটা পেলি না, কিন্তু মেয়েটা হঠাৎ করে এভাবে উধাও হয়ে গেল, ব্যাপারটা আমার একটু একটু ভাবায়। রুদ্র মাংসে কামড় দিতে দিতে বলল, আবার নতুন কোনো ছেলের পিছনে লেগেছে। কিন্তু রুদ্র আর কিরণের এত সব ভাবনা চিন্তা ধারণা কল্পনা জল্পনা মিথ্যে করে দিয়ে হঠাৎ দারোয়ান রুদ্রকে মোটামুটি বড়সড় একটা শপিং ব্যাগ দিয়ে যায়। রুদ্র তো অবাক, শপিং করে পাঠিয়েছে কে? কিন্তু রুদ্রের ধারণা মিথ্যে হলো। ব্যাগ খুলে যা দেখলো তাতে রুদ্রের চোখ চড়ক গাছ। একটা এক্সরের কাগজ, হাসপাতালের আরও পরীক্ষা নিরীক্ষার কাগজ। রুদ্র ঠিক বুঝতে পারল না এসবের মানে কি, নাকি দারোয়ানের কোথাও ভুল হচ্ছে। প্রচণ্ড বিস্ময় নিয়ে রুদ্র দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা এসব কে পাঠিয়েছে? আপনি শিওর তো এগুলো আমার জন্য পাঠিয়েছে? ওই মাইয়াই পাঠাইছে। ওই মেয়েটা কে সেটা রুদ্রের বুঝতে অসুবিধে হলো না। রুদ্র চমকে গেল আবার, কিন্তু এগুলো কেন পাঠিয়েছে সেটা ঠিক বুঝতে পারল না। রুদ্র বলল, আপনাকে আমি বলেছিলাম না ওই মেয়ে আসলে আমায় ফোন করতে। দারোয়ান বলল, তুমি তো বাসায় আসিলা না,
কেন পাঠিয়েছে এসব এই উত্তর রুদ্র খুঁজে পেল এক চিঠিতে। চিঠিতে লেখা, আমার মনে হচ্ছে আপনার আমার সাথে দেখা হওয়া সম্ভব নয়। দুদিন আপনার বাসায় গিয়ে আপনাকে পেলাম না। আপনি হয়তো ভেবে নিয়েছেন ওই দিন কলেজের সামনে আসার ব্যাপারটা আমি মিথ্যে বলেছি, কিন্তু মিথ্যে না। ওই দিন কলেজে আসার পথে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পা ভেঙে যায়। গালে সুবিশাল একটা দাগ পড়ে গেছে, কপাল কেটে গেছে, সেখানেও ক্ষত। আমার মনে হচ্ছে আপনার সাথে অত সব মিথ্যা বলার জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। চেহারার বিভৎস অবস্থা আমার। সেদিন আপনি ফোনে ওসব বলার পর আপনার উপর অভিমান করে ভেবেছি টাকা ফেরত দিয়ে দিব আর আপনার সামনে যাব, কিন্তু টানা এতদিন হসপিটালে থাকার পর আপনার উপর সেই রাগ অভিমান এখন নেই। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তাই ওসব পাঠিয়েছি প্রমাণ হিসেবে। আর আমার মোবাইলটাও ভেঙে গেছে। আপনার পুরনো সিমের নাম্বার মুখস্থ ছিল, কিন্তু সেটা বন্ধ। নতুন সিমের নাম্বারটাও ফোনে সেভ করা ছিল না, তাই ফোন দিয়ে জানাতেও পারিনি। এত সব প্রমাণের পরেও আমি জানি আপনার মনে একটা সন্দেহ ভাব থাকবে। সেজন্য আমি আমার একটা ছবি স্টুডিও থেকে বের করে পাঠিয়ে দিয়েছি। ব্যাগের ভিতরটা আছে, ছবিটা দেখে নিতে পারেন। এইটুকু লিখে কিছুটা জায়গা খালি রেখে নোটে লেখা, আপনি কোনো কারণে ভাববেন না যে আমি আপনার টাকা ফেরত দিব না। আপনার টাকা ফেরত দিব কোনো এক বসন্তে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই বসন্ত কিন্তু সেই বসন্ত নয়। এই বসন্ত প্রেমের বসন্ত। আপনি আমার সাথে প্রেম করলেই টাকা ফেরত। আমি আপনার উপর অভিমানে ভেবেছি টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু সেই সিদ্ধান্ত এখন আবার বদলে ফেলেছি। প্রেম বসন্ত ছাড়া আমি আপনার টাকা ফেরত দিব না। আর আপনার যদি আমার সাথে কথা বলার ইচ্ছা থাকে তাহলে দারোয়ান চাচার কাছে আপনার ফোন নম্বর দিয়ে দিন, নয়তো আপনার বাসায় আবার যেতে হবে ফোন নম্বরের জন্য। জানি এবার গেলেও আপনায় পাবো না। চিঠিটা পড়া শেষে রুদ্র সর্বপ্রথম ব্যাগের ভিতর অরুণীর ছবি খুঁজল। রুদ্র দেখল সত্যি সত্যি অরুণীর একটা ছবি ব্যাগে। গালে আঘাতের দাগ, কপালেও ক্ষত। রুদ্র এখন বিস্ময়ের সর্বোচ্চ চূড়ায়। এসব বুদ্ধি পায় কোথায় মেয়েটা? নিজের ছবি, হসপিটালের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র সব ব্যাগ ভরে পাঠিয়ে দিল। কিরণ হাসতে হাসতে শেষ এসব দেখে। ডাক দিয়ে দিয়ে চিঠিটা পড়তে লাগলো। রুদ্র ওর হাত থেকে টান মেরে চিঠিটা নিয়ে যায়। কিরণ বলে, এই ধরনের বুদ্ধি কোথায় পায় মেয়েটা? হ্যাঁ, এক্সরে কাগজ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, সাথে ছবিও। কিরণ আবার হাসতে লাগলো। রুদ্র চিন্তিত মুখে বলল, কিরণ, আমার মনে হয় ছবিটা এডিট করা। ওই মেয়েকে বিশ্বাস করতে বুকে লাগে। এসব কাগজপত্র সব ফেক। এডিট করা ছবি আর মিথ্যে এক্সরে কাগজ পত্র দিয়ে মেয়েটার লাভ কি? হ্যাঁ, আমার সাথে এত সব কাণ্ড ঘটিয়েছে, তাতে কি মেয়েটার কোনো লাভ হয়েছে? জগতে অনেক রকমের অদ্ভুত মানুষ আছে, কোনো কারণ ছাড়াই অনেক কিছু করে। কিরণ হালকা গলায় বলল। আরে ধুর, এসব মিথ্যে না। একটু থেমে কিরণ ব্যথিত গলায় বলল। রুদ্র বিরক্ত হয়ে বলল, তুই এত সহজে মানুষকে বিশ্বাস করিস, তাও এমন একটা বিষাক্ত মেয়েকে? তোর এমন বিশ্বাসী মনোভাবের প্রশংসা না করে পারি না। এসব অবিশ্বাস করার কি হলো? হঠাৎ কিরণ কি যেন ভেবে চমকে উঠে বলল। রুদ্র, হসপিটালের কাগজগুলো দেখতো, মেয়েটার নাম লেখা আছে কিনা। রুদ্র কিরণের কথা মতো তড়িঘড়ি করে নাম খুঁজল। নামের জায়গায় কালো কালি দিয়ে ঘুটঘুটে করে কাটা। রুদ্র কিরণকে দেখিয়ে বলল, দেখ, এত কাঁচা কাজ ওই মেয়ে করবে না। ওই মেয়ের শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় বুদ্ধি। কিরণ হতাশ হয়ে বলল, তুই তাহলে তোর নম্বর তো দারোয়ান কাকার কাছে দিয়ে আয়। রুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? কেন আবার? মেয়েটা বললো তো। রুদ্র কিছু বলল না, এর মানে ফোন নম্বর দিবে না। কিরণ ফের বলল, দেখিস আবার ফোন নম্বরের জন্য বাসায় আসবে। আমি বাসায় থাকা অবস্থায় যদি আসে তাহলে হাত পা বেঁধে টয়লেটে 2 দিন আটকে রাখবো। অরুণীর পড়ালেখা নিয়ে শাহিদ আহমেদ বেশ চিন্তিত। পা ভেঙে কয়দিন হসপিটালে ছিল অরুণী। কলেজ, প্রাইভেট পড়াশোনা সব বন্ধ ছিল। দিন দুয়েক হলো আবার কলেজে যাওয়া শুরু করেছে। অরুণীর গালে, কপালের দাগ দুইটা বেমানানভাবে ফুটে উঠেছে। সেলিনা আহমেদের সেই নিয়ে আফসোসের শেষ নেই। রুদ্রকে ওসব পাঠিয়ে অরুণী বেশ অধীরতা নিয়ে অপেক্ষা করতে লাগলো। দারোয়ানের কাছে কি রুদ্র ফোন নম্বর দিয়েছে?
অরুণী গিয়ে জানতে পারল রুদ্র ফোন নম্বর দেয়নি। বাসায় ঢোকার জন্যে উদ্যত হলে কার্তিক কর্মকার আর সঞ্চিতা কর্মকারকে বাসার সামনে দেখলে প্রাণ কেঁপে ওঠে। দ্রুত সেখান থেকে কেটে পড়ে। রুদ্রের ফোন নম্বর কিভাবে জোগাড় করবে সেটা এখন অরুণীর সারাক্ষণ চিন্তার বিষয় হয়ে উঠেছে। এর ভেতরেই একদিন অরুণী বাসায় ঢুকে দেখল ড্রয়িং রুমে বসে সূর্য, সেলিনা আহমেদ আর শাহেদ আহমেদ কী যেন নিয়ে সিরিয়ার মেজাজ কথা বলছে। অরুণীকে বাসায় ঢুকতে দেখে ডাকে সূর্য। অরুণী সেখানে যেতেই সূর্য বেশ আদুরে গলায় বলল, আমার পাশে বস। অরুণী ঠিক বুঝতে পারল না ব্যাপারটা। সূর্য অরুণীর দিকে তাকিয়ে বলল, দাগগুলো এখনো ভালো হয়নি। সেলিনা আহমেদ বলল, দাগ ভালো না হয় ভালো, যেমন কাজ তেমন ফল। শাহেদ আহমেদ রেগে বলল, এখানে কাজ ফলের কি আছে? মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে। সেলিনা আহমেদ বলল, ও যদি আপনার সাথে বা সূর্যের সাথে কলেজে যেত তাহলে কি এমন হতো? সূর্য বিরক্ত ভাব নিয়ে বলল। এসব বাদ দেন তো আম্মা। তারপর একটু থেমে অরুণীকে উদ্দেশ্য করে সূর্য আবার বলল, শোন, নিম্মির বিয়ে এক প্রকার হঠাৎ করেই বিয়েটা। নানু তো অসুস্থ, মরার আগে নিম্মির বিয়ে দেখে যেতে চায়। অরুণী খুশিতে লাফিয়ে ওঠে। অরুণীর এই আনন্দ ভাটা লাগিয়ে সেলিনা আহমেদ বলল, চেহারা এই অবস্থা নিয়ে বিয়ে বাড়ি যাবি? সূর্য বলল, আম্মা আপনি এত কথা বলেন, কি হয়েছে অরণির চেহারার? মানুষ কি চিনবে না আমার বোনকে? আর আপনার মা বুড়ো হয়েছে, মারা যাবে, সেখানে নিম্মির বিয়ে দেখে মারা যেতে হবে কেন? শাহেদ আহমেদ বলল, আরে বুড়ো হলে মানুষের আবেগ একটু বেড়ে যায়। তাছাড়া তোর মামাও আমায় বলেছে নিম্মির জন্য ছেলে দেখতে। তোর মামাও মেয়ে বিয়ে দিতে চেয়েছে। 3 দিন পর গায়ে হলুদ, আমরা কাল যাচ্ছি। অরুণী ভীষণ চমকে বলল, তাড়াতাড়ি বলে এত তাড়াতাড়ি? আমরা কালই যাব। অরুণী রুদ্রের ফোন নম্বরটা জোগাড় করতে পারল না। এদিকে চেহারায় বৃষ্টি দাগ, অন্যদিকে রুদ্রের সাথে কথা বলবে কিভাবে সেই নিয়ে চিন্তা। এত সব চিন্তা অরুণীর আনন্দ পানসে করে দিচ্ছে। কাল যেহেতু চলে যাচ্ছে, রুদ্রের ফোন নম্বর ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। অরুণীর মন বিষণ্ণ হয়ে গেল, কিন্তু করার কিচ্ছু নেই। অরুণী জেদ ধরে বসলো প্রাইভেট কারে যাবে না, ট্রেনে যাবে। কখনো ট্রেনে কোথাও যাওয়া হয়নি। অরুণীর হঠাৎ ট্রেনে চড়ার ইচ্ছে হলো। শেষে সিদ্ধান্ত হলো অরুণী, সেলিনা আহমেদ আর শাহিদ আহমেদ ট্রেনে যাবে, আর সূর্য যাবে ওর গাড়িতে। সূর্য ট্রেনে যাবে না, অরুণীর মামা বাড়ি পাবনাতে, বিকালে ট্রেনে যাবে। এদিকে রুদ্রের জন্য অরুণীর মন ছটফট করছে। বিকালে বাসা থেকে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে বের হয়। ট্রেন ছাড়তে আরও মিনিট 5 দেরি। অরুণী বাইরের দিকে তাকিয়ে আছে। ট্রেন ছাড়বে অবস্থা। এমন সময় হঠাৎ কেউ একজন শাহেদ আহমেদকে দেখে চমকানো গলায় বলল, স্যার আপনি? এইটুকু বলে শাহেদ আহমেদের পাশে বসে। অরুণী তাকায় সেই লোকটার দিকে। অরুণীর চোখে তখন পৃথিবীর সমস্ত বিস্ময়। হাত পা যেন অরুণীর ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। অরুণী টের পেল ওর বুকের ভিতর অস্বাভাবিকভাবে তোলপাড় শুরু হলো। অস্ফুট স্বরে শুধু বলল, রুদ্র। অরুণীর মনে হচ্ছে এসব স্বপ্ন বই কিছুই নয়, আর এসব যদি বাস্তব হয় তাহলে জানালা দিয়ে ঝাঁপ দিবে। রুদ্র ট্রেন ছাড়বে অবস্থায় এসে তাড়াহুড়ো করে সিটে বসার কারণে এখনও আশেপাশে তাকানোর ফুরসত পায়নি। তবে কয়েক মুহূর্তের মধ্যে যে অরুণীর দিকে রুদ্রের চোখ যাবে সেরকমই পূর্বাভাস দিচ্ছে অরুণীর মন। অরুণী কিছু ভাবতে পারছে না, কি করে সম্ভব এগুলো? রুদ্র সাহেব আহমেদকে চেনে? আতঙ্কে অরুণী তৃষ্ণার্ত হয়ে গেল। এভাবে রুদ্রের সাথে দেখা হওয়ার খুশিতে অরুণীর আকাশ পাতাল ভুলে যাওয়ার কথা, কিন্তু অরুণী এত আশ্চর্য হয়েছে যে খুশি হতে ভুলে গেল। শাহিদ আহমেদের পাশের সিটে বসেছে রুদ্র। শাহিদ আহমেদের মুখোমুখি সিটে বসা অরুণী আর রুদ্রের মুখোমুখি সিটে বসা সেলিনা আহমেদ। শাহিদ আহমেদ ভ্রুকুচকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রুদ্রকে চেনার চেষ্টা করল। রুদ্র বলল, স্যার আমি চিনতে পারছেন না? আমি রুদ্র আকন, ইঞ্জিনিয়ারিং কোচিং করার সময় আপনার সাথে পরিচয়। শাহিদ আহমেদ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে। এক পর্যায়ে প্রচণ্ড বিস্ময় নিয়ে বলল, আরে রুদ্র, তুমি একদম জোয়ান এক পুরুষ হয়ে গেছো।
চেনার উপায় কি বলো? অরুণী বিস্ফোরিত দৃষ্টিতে আর চোখে তাকাচ্ছে রুদ্র আর শাহিদ আহমেদের দিকে। চৈত্র মাসের খাড়া রৌদ্র তাপে ফেটে চৌচির হয়ে যাওয়া বিল ঝিলের মতো অরুণীর অন্তরতম অচল আতঙ্কে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কান দিয়ে গরম ধোঁয়া নির্গত হচ্ছে যেন। বনে বনে শুধু ঝাপসে মিথ্যে হয়ে যাক, এসব স্বপ্ন হয়ে যাক। রুদ্রের সাথে এভাবে দেখা হওয়ার কোনো প্রয়োজন নেই। শাহিদ আহমেদ রুদ্রকে চিনতে পারায় রুদ্র হৃষ্ট চিত্তে প্রত্যুত্তর করল, স্যার এইভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে? রুদ্রের চোখ যায় জানালার পাশে বসা অরুণের দিকে। রুদ্র এই পৃথিবীতে যেন আর নেই, চলে গেছে পৃথিবীর বাইরের এক জগতে, যেখানে বিস্ময় আর বিস্ময়। রুদ্র চোখ দুটো জুড়ে যেন ক্রমাগত বজ্রপাত হতে লাগলো। রুদ্র অরুণীর দিকে তাকাতেই অরুণী অন্যদিকে চোখ ঘুরিয়ে ফেলল। রুদ্রের ওই দৃষ্টি অরুণী দেখতে চায় না, কখনো দেখতে চায় না। রুদ্রের দিকে তাকানোর সাহস কিছুতেই জোগাতে পারছে না অরুণী। অরুণী টের পেল ওর হাত পা কাঁপছে, শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক রকমের বেড়ে যাচ্ছে। অরুণীর মনে হচ্ছে কেউ ওর গলা টিপে ধরেছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে অরুণীর, ট্রেনের ভিতর ছেড়ে দিয়েছে। রুদ্র স্থানকাল ভুলে অরুণীর দিকে তাকিয়ে আছে। আচমকা কিছুটা চেঁচিয়ে বলল, এই মেয়ে। অরুণীর প্রাণ এখন ওষ্ঠাগত। সেলিনা আহমেদ আর শাহিদ আহমেদ চোখ চাওয়াচাবি করল কয়েকবার। শাহিদ আহমেদ রুদ্রের এমন প্রতিক্রিয়া দেখে বলল, রুদ্র, ও আমার মেয়ে অরুণী। তুমি কি ওকে চিনো না? তুমি কি ওকে চিনো না নাকি? কোনো সমস্যা? শাহিদ আহমেদের কথা শেষ হতেই সেলিনা আহমেদ অরুণীকে উদ্দেশ্য করে বলল, কি হলো অরুণী, ওদিকে তাকিয়ে আছিস কেন? মেয়েটার নাম অরুণী, শাহিদ আহমেদের মেয়ে অরুণী। এভাবে অরুণীর সাথে দেখা হওয়ার দরুন রুদ্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যেন। শাহিদ আহমেদ ওর পাশে বসা এটা ভুলে গেছে। রুদ্র অতি কষ্টে মুহূর্তেই নিজেকে সামলে বলল, না স্যার, কিছু না। তখন দেখলাম একটা বাচ্চা মেয়ে ট্রেন দিয়ে দৌড়ে আসছিল, মেয়েটা একটুর জন্য বেঁচে গেল। শাহিদ আহমেদ হালকা হেসে বলল, আমি ভেবেছি তুমি অরুণীকে ডেকে বলেছো। রুদ্র অপ্রতিভভাবে হাসল, বলল, না স্যার। আপনারা কোথায় যাচ্ছেন? রুদ্র শাহিদ আহমেদের সাথে কথা বললেও রুদ্রের মনোযোগ সেদিকে নেই। রুদ্র উন্মনাভাবে বলছে। রুদ্রের মাথায় শুধু অরুণী নামটা আন্দোলিত হচ্ছে। এভাবে অরুণীর সাথে দেখা হবে এ যেন কল্পনাতীত। সেই মেয়েটা রুদ্রের সামনে বসে আছে। কি এক অনুভূতিতে রুদ্র জ্বলে পুড়ে যাচ্ছে। শাহিদ আহমেদের মতো ভদ্রলোকের মেয়ে, এসব চিন্তায় বিমগ্ন হয়ে থাকতে থাকতে শাহিদ আহমেদের করা প্রত্যুত্তর শুনতে পেল না রুদ্র। রুদ্র আবার নিজেকে সংবরণ করে শাহিদ আহমেদের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। পুনরায় জিজ্ঞেস করল, স্যার কোথায় যাচ্ছেন? শাহিদ আহমেদ একটু আগেই বলল পাবনা যাচ্ছে। রুদ্রের কর্ণপাত হয়নি তা। শাহিদ আহমেদ আবার বলল, পাবনা যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? পাবনা হয়ে রাজশাহী যাব। শাহিদ আহমেদ সেলিনা আহমেদকে দেখিয়ে বলল, আমার স্ত্রী। রুদ্র হেসে সালাম দেয় সেলিনা আহমেদকে। অরুণী তখনও মুখ আড়াল করে রেখেছে। চকিত হরিণীর মতো কান দুটো খাড়া করে রেখে রুদ্র আর শাহিদ আহমেদের কথা শুনছে। অরুণীর কেমন অনুভূতি হচ্ছে অরুণী নিজেও বুঝতে পারছে না। অরুণী শুধু বুঝতে পারছে এটা তীব্র অনাকাঙ্ক্ষিত কিছু। একবারের জন্যেও তাকাবে না রুদ্রের দিকে। রুদ্রের চোখে চোখ পড়লেই রুদ্র ওর চোখের রসপূর্ণ দৃষ্টি দিয়ে গিলে খাবে অরুণীকে। অরুণীর বুক কেঁপে উঠছে। রুদ্র যদি শাহিদ আহমেদকে সব বলে দেয়, এক্ষুনি যদি অরুণীর গালে চড় মেরে বসে। অরুণীর ভাবনা চিন্তা অবশ হয়ে আসছে। এসব ভাবতে পারছে না। রুদ্রের মনে কি চলছে, কি ভাবছে রুদ্র? এত কাছে রুদ্র, তাও তাকানোর সাহস হচ্ছে না অরুণীর। অরুণীর তো রোমাঞ্চকর অনুভূতি হওয়ার কথা, কিন্তু ভয়, আতঙ্ক আর অপ্রস্তুতভাবে দেখা হওয়ায় অরুণীর রোমাঞ্চকর অনুভূতি হারিয়ে গেছে। এর ভিতর আবার শাহিদ আহমেদের গলার আওয়াজ গেল অরুণীর কানে। শাহিদ আহমেদ রুদ্রকে জিজ্ঞেস করছে, রুদ্র, এখন কোথায় পড়ছো? কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পেয়েছিলে? রুদ্রের আর চোখের দৃষ্টি বারবার যাচ্ছে অরুণীর দিকে। মেয়েটা ওভাবে মুখ ঘুরিয়ে রেখেছে কেন এখন? এসব ভাবনার মাঝে শাহিদ আহমেদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স নিয়ে অনার্স করছি। শাহিদ আহমেদ বলল,
এটাও খারাপ না, কিন্তু তোমার যে মেধা তাতে এর থেকে ভালো কিছু তোমার প্রাপ্য ছিল। রুদ্র হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। শাহিদ আহমেদ বিবেচক ভঙ্গিতে বলল, জীবনে সফল হওয়া বড় ব্যাপার। চেষ্টা থাকলে তুমি এখান থেকেও ইঞ্জিনিয়ারিং এর থেকে ভালো কিছু করতে পারবে। রুদ্র এইচএসএসসি পরীক্ষার পর যখন ইঞ্জিনিয়ারিং কোচিং করছিল তখন শাহিদ আহমেদের সাথে পরিচয় হয়। সেই কোচিং সেন্টারের পরিচালক ছিল শাহিদ আহমেদ। কোচিং সেন্টারে এত ছাত্রছাত্রীর ভিতর এভাবে কাউকে মনে রাখা সম্ভব নয়, কিন্তু রুদ্রের সাথে একদিন শাহিদ আহমেদের দেখা হয়েছিল চট্টগ্রামে। তখন শাহিদ আহমেদ জানতে পারল রুদ্র তার কোচিং সেন্টারে কোচিং করছে। ধীরে ধীরে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। রুদ্রের চোখে শাহিদ আহমেদ একজন সুদর্শন পুরুষ, যে দৃঢ় গলায় কথা বলে, চলাফেরার দারুণ বনেদি ভাব আছে। শাহিদ আহমেদের সাথে কারো একবার কথা হলে সে সারা জীবন মনে রাখবে শাহিদ আহমেদকে। মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো সেরা গুণ আছে তার ভিতর। রুদ্র হঠাৎ করে অরুণীর দিকে সরাসরি তাকিয়ে বলে উঠল, অরুণী কিসে পড়ছো এবার? অরুণীর পাঁচর সহ কেঁপে উঠছে। পাগল পাগল হয়ে যাচ্ছে অরুণী, নিজেকে হারিয়ে ফেলেছে। রুদ্র কথা বলছে ওর সাথে। অরুণীর ভয় ছিল শাহিদ আহমেদ আর সেলিনা আহমেদকে রুদ্র কী সব বলে দিবে, নাকি চর মেরে বসবে। এই পর্যায়ে অরুণী বুঝতে পারল রুদ্র ওসব বলবে না, বলার হলে এতক্ষণে বলে দিত। অরুণী ওভাবেই মুখ ঘুরিয়ে বসে আছে। ব্যাপারটা শাহিদ আহমেদ খেয়াল না করলেও সেলিনা আহমেদ খেয়াল করেছে। সেলিনা আহমেদ অরুণীর কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো তোর? রুদ্রের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শাহিদ আহমেদ তাড়া দিতে লাগলো অরুণীকে। অরুণীর এমন অদ্ভুত আচরণে বিরক্ত সে। অরুণী শুধু ভাবছে রুদ্রের দিকে তাকাবে, কথা বলবে। এই চিন্তাটা অরুণীর মাথায় এক সেকেন্ডে কয়েক হাজার বার উত্থাপিত হচ্ছে। শাহিদ আহমেদের ঝাঁঝালো গলায় অরুণী নিভু নিভু চোখে ঘাড় ফিরিয়ে একবার তাকালো রুদ্রের দিকে। আস্তে করে শুধু বলল, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। রুদ্র একদম স্বাভাবিক গলায় বলল, তা অরুণী কি সবসময় চুপচাপ থাকো এমন? কথাটাই ক্রূর বিদ্রূপ ছিল। অরুণীর গা অস্বস্তিতে যেন কাঁটা দিয়ে উঠছে। আশ্চর্য, অরুণীর গলা থেকে কথা বের হচ্ছে না। শাহিদ আহমেদ আর সেলিনা আহমেদ কপাল ভাঁজ করে তাকাচ্ছে অরুণীর দিকে। শাহিদ আহমেদ বলল, কি হলো, শরীর খারাপ লাগছে তোর? মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি? অরুণী একবার রুদ্রের দিকে তাকায়, আর একবার শাহিদ আহমেদের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে না বলে। ট্রেন চলতে থাকে। মাতাল হাওয়ায় অরুণীর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, বারবার মুখে পড়ছে। অরুণী তখন জাগতিক সব ভাবনা চিন্তার ঊর্ধ্বে, শুধু ভাবছে এই জার্নি সারা জীবন চলুক। আর চোখে রুদ্রের দিকে তাকায়। রুদ্রের চোখে চোখ পড়তেই দৃষ্টি নামিয়ে নেয়। অসীম লজ্জা পায় রুদ্রের চোখে চোখ পড়ায়। লজ্জাটা অরুণীর মনেই নিমজ্জিত থাকে। চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এমন জার্নি অরুণীর জীবনে আসবে কে ভেবেছে? শাহিদ আহমেদের পরিচিত রুদ্র, কথাটাই অন্যরকম আনন্দ খুঁজে পায় অরুণী। অরুণী যে আতঙ্ক ভয়ে আড়ষ্ট হয়েছিল তা কেটে যাচ্ছে ধীরে ধীরে। মন জুড়ে শুধু এক ধারালো অনুভূতি হচ্ছে। এবার একদম সরাসরি তাকায় রুদ্রের চোখের দিকে। রুদ্রের মাথা নিচু করা। অরুণী সেলিনা আহমেদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আম্মা, এই জার্নি যেন কখনো শেষ না হয়। সারা জীবন এই জার্নি ধরে রাখার কোনো উপায় আছে? রুদ্র চোখ তুলে তাকায় অরুণীর দিকে। রুদ্রের চোখের দৃষ্টি অরুণীকে নানান বার্তা দেয় যেন। চোখের দৃষ্টিতে বিদ্রূপ রয়েছে। অরুণী যে এভাবে রুদ্রের সামনে পড়ে গেল সে নিয়ে রুদ্রের অভিব্যক্তি। রুদ্র চাইলে এখন সব শাহিদ আহমেদকে বলে দিতে পারে। সেই অহংকারও রয়েছে রুদ্রের চাহনিতে। সেলিনা আহমেদ অরুণীর এই কথার অর্থ বুঝল না। জার্নি ধরে রাখা মানে কি? সেলিনা আহমেদ ভেবে নিয়েছে অরুণীর হয়তো ট্রেন জার্নি ভালো লেগেছে, তাই বলেছে। অরুণী শাহিদ আহমেদের দিকে তাকিয়ে বলল, আব্বা, এরপর থেকে আমরা যেখানেই যাই ট্রেনেই যাব, এই ট্রেনেই যাব। শাহিদ আহমেদ বলল, আমার ট্রেনে চড়া বিরক্ত লাগে। শুধু রুদ্রই বুঝছে অরুণীর কথার অর্থ। মনে মনে হাসছে রুদ্র। অরুণীকে রুদ্র আবার জিজ্ঞেস করল, অরুণী লেখাপড়া কেমন করছো?
লেখাপড়ার প্রসঙ্গ আসলেই শাহিদ আহমেদের আক্ষেপ শুরু হয়। বলতে লাগলো, তার আর লেখাপড়া আর সে বিপরীত মেরুর জিনিস। শাহিদ আহমেদের জন্যে অরুণী আর কথা বলার সুযোগ পেল না। রুদ্র অরুণীর মুখ থেকে কথা শুনতে চাচ্ছে। রুদ্রের এখন ইচ্ছে হচ্ছে কিরণকে ফোন দিতে। সেই মেয়ে ওর সামনে বসে আছে, এসব শুনলে কিরণের অবস্থা দেখার মতো হবে। অরুণী সকল সংকোচ কাটিয়ে রুদ্রকে বলেই ফেলল, রুদ্র ভাইয়া, আপনার দেখতে আল্লু অর্জুনের মতো লাগে। কথাটা বলার শেষেই অরুণী দেখে শাহিদ আহমেদের কঠিন দৃষ্টি ওর দিকে। অরুণী দমে গেল। রুদ্র প্রত্যুত্তর করল না। রুদ্রের সাথে দেখা হয়েছে, কথা বলছে, এত সব আনন্দ যেন অরুণী দাঁত কামড়ে সহ্য করছে। এখন অরুণীর আকাশ পাতাল মাতিয়ে আনন্দ চিৎকার দিতে ইচ্ছে করছে। রুদ্রের এখন অত কিছু ভাবছে না, যেহেতু অরুণী শাহিদ আহমেদের মেয়ে। বিষয়টা এখন রুদ্রের হাতের নাগালে। রুদ্র শুধু মনে মনে ভাবছে এই সেই মেয়ে যাকেও হন্যে হয়ে খুঁজেছে। অরুণীর ভাবনা চিন্তা এখন রুদ্রের ফোন নম্বর কিভাবে নেওয়া যায়, কোনো উপায় খুঁজে পেল না। এদিকে আর আধা ঘন্টা পরই ট্রেন পৌঁছে যাবে পাবনায়। অরুণীর মনের ভিতর ছটফট করতে লাগলো, এত তাড়াতাড়ি যাচ্ছে কেন সময়। চারিদিকে সন্ধ্যা নেমে আসছে। শাহিদ আহমেদ আর সেলিনা আহমেদের দৃষ্টি গোচর করে অরুণী তাকাচ্ছে রুদ্রের দিকে। ট্রেন তো এসে গেছে প্রায়। রুদ্রের মনে কি চাচ্ছে না এই জার্নি দীর্ঘ সময় চলুক? রুদ্রের কি আফসোস হচ্ছে না কেন এত তাড়াতাড়ি ট্রেন পৌঁছে যাচ্ছে? হয়তো না। পৃথিবীর সমস্ত বিষণ্ণতা অরুণীকে জেঁকে ধরেছে। চোখ ভিজে যাচ্ছে অরুণীর। ট্রেন স্টেশনে পৌঁছে গেল। অরুণীর কান্না পাচ্ছে ভীষণ। সময়টুকু থেমে থাকলো না কেন? আবার কবে দেখা হবে রুদ্রের সাথে? আবার কবে কথা হবে? কিভাবে কথা হবে? রুদ্রও অরুণীদের সাথে নামল। ট্রেন থেকে নেমে রুদ্র শাহিদ আহমেদকে খুব জোর গলায় বলল, স্যার, আমাদের বাসায় সময় হলে যাবেন, কিন্তু আপনি শুধু আমায় একবার বলবেন, আমি আপনার নিতে পাবনায় আসব। শাহিদ আহমেদ হেসে বলল, যাব। অরুণী জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সেলিনা আহমেদের পাশে। অরুণীকে নিয়ে কি কিছুই ভাবছে না রুদ্র? এর ভিতর রুদ্র শাহিদ আহমেদের ফোন নম্বর নিল। শাহিদ আহমেদের ফোন নম্বর না নিয়ে রুদ্রের ফোন নম্বরটা শাহিদ আহমেদকে দিলে কি হতো? শাহিদ আহমেদ আর সেলিনা আহমেদ লাগেজ ব্যাগ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ল। অরুণীর চোখ তখন ছলো। আজ বড্ড আবেগী হয়ে পড়েছে অরুণী। এমনটা আগে কখনো হয়নি। অরুণী সুযোগ পেয়ে রুদ্রের দিকে তাকিয়ে চাপা গলায় বলল,